প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ই-লার্নিং কার্যক্রমে সবাইকে স্বাগতম। ঘরে থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারের বিধিনিষেধ অনুসারে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের সুবিধার্থে এই ছোট্ট প্রয়াস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের সাথে উপস্থিত তোমাদের বিষয় শিক্ষক, গণিত অষ্টম শ্রেণী, অধ্যায় 11। আজকের আলোচনার বিষয় তথ্য উপাত্ত। তথ্য উপাত্ত তোমাদের বইয়ের মধ্যে দুইটা অধ্যায়কে আমি খুব সহজভাবে তুলে ধরেছি এবং খুব সহজ তোমাদের কাছেও। আমি চাই এখান থেকে যে 10 মার্ক পড়বে সেটা অবশ্যই 10-এ 10 যেন হয়, সে উদ্দেশ্যেই আমি এই অধ্যায়টা দ্বিতীয়বারের মতো আলোচনা করছি। তথ্যপাত্রের ছোট ছোট কিছু বিষয় আছে যেটা জানা প্রয়োজন বলে আমি মনে করি। সেই ছোটোখাটো বিষয়গুলোই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলোই। প্রথমত, গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য কি কি প্রয়োজন হবে বা কিভাবে জানবো যে গণসংখ্যা নিবেশন সারণী কিভাবে তৈরি করা হয়। গাণিতিক সূত্রের সাহায্যে গড়, মধ্যক, প্রচুরক নির্ণয় করতে পারবো। আশা করি এই তিনটাতে তোমাদের কোনো প্রবলেম আছে বলে আমি মনে করি না। তারপরও যদি কারো এইটাতে বেশি প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুল করবে না, অবশ্যই জানাবে। তৃতীয়ত, লেখচিত্র সম্পর্কে জানবো। আজকের ভিডিওটার একটা অংশ এই লেখচিত্র কেন্দ্র করেই, কারণ এখানে একটা কিছু আছে যেটা তোমাদের জানা খুব জরুরি। চতুর্থত, সৃজনশীল নিয়ে আলোচনা করব। সৃজনশীল নিয়ে আলোচনার খুব একটা বেশি কিছু নাই, তবে যা একটু আছে ওটা আমি ভিডিও শেষ অবধি তোমরা দেখতে থাকো, ওটা পেয়ে যাবা তোমরা। প্রথম অংশ যদি আমি বলে থাকি তাহলে গণসংখ্যা নিবেশন সারণী এটা কয়টা ধাপে সম্পন্ন করা সম্ভব হয়। নিচে আমার লেখা আছে, দেখো নিচে লাইন একটা দিয়েছি আমি। গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য কয়টি ধাপ ব্যবহার হয়? অবশ্যই 4টি ধাপ ব্যবহার হয়। এখন তোমাদের মাথায় কাজ করবে যে কী কী ধাপ হতে পারে। যারা জানো তারা তো জানবাই, তবে অনেকেই আছো যারা হঠাৎ করে বলবা যে 4টা ধাপ কিন্তু আমি পড়িয়েছি বলে আমার মনে হয়। গণসংখ্যা সারণী তৈরির যে 4টি ধাপ, যথা শুরু করলেই বুঝতে পারবা পরিসর নির্ণয়, আশা করি বুঝতে পারছো, শ্রেণী ব্যাপ্তি নির্ণয়, শ্রেণী সংখ্যা নির্ণয় এবং ট্যালি চিহ্নের সাহায্যে গণসংখ্যা নির্ণয়। তাহলে আমি যে 4টা অপশান বলেছি, এই 4টা অপশান থেকে আমি সুন্দর করে আমার বিষয়গুলো তুলে ধরতে পারবো, তৈরি করতে পারবো, যেগুলা আমরা আগে থেকেই জানি। তারপরও আমি একবারও ব্যাখ্যা করছি না, আমি জাস্ট একটু করে ধারণা দিয়ে আমি বিষয়টা প্রস্থান নেব। ব্যাখ্যা 1, পরিসর। উপাত্তের পরিসরের যে সূত্রটা আছে আশা করি সবার জানা আছে। সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1, এই এতটুকুই উপাত্তের পরিসর। তাহলে পরিসর নির্ণয় করতে হলে আমাকে এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। ব্যাখ্যা 2, শ্রেণী ব্যাপ্তি। ব্যাপ্তি মানে প্রথমেই তুমি বুঝতে পারছো যে শ্রেণী ব্যাপ্তি, ব্যাপ্তি মানে ব্যবধান, দুইটা সংখ্যার মধ্যে ব্যবধান। আমি তাহলে একটু ক্লিয়ার করি এটা একটু বোঝানোর জন্য, যে মনে করি 10 থেকে 20 হলো একটি শ্রেণী। তাহলে আমি যদি বলি 10 ছোট, 20 বড়, এটা আমি অঙ্কের ভাষায় যদি বলি, এর নিম্নমান 10 ও সর্বোচ্চ মান 20, তাহলে এর ব্যবধান কত? দেখো, আমি ব্যবধান বের করতে হলে 20 থেকে 10 বাদ দিলে আমি ব্যবধানটা পেয়ে যাব, কিন্তু আমি তো 10 সহ 20 পর্যন্ত বলেছিলাম। আমি কি 10 ছাড়া বলেছি? মাথায় খেয়াল রাখো বিষয়টা, আমি কি 10 ছাড়া বলেছি না 10 সহ 20 পর্যন্ত বলেছি? 20 পর্যন্ত বলেছি, 10 সহ, রাইট। তাহলে
শ্রেণীব্যাপ্তি হবে 10 ব্যবধানের 10 যোগ ওই 1 যেটা আমরা বাদ দিয়ে দিয়েছিলাম, অতএব 11। এই কারণে তোমাদের বইয়ে এই লাইনটা লেখা আছে, শ্রেণীব্যাপ্তি সবসময় সমান রাখা শ্রেয়। তাহলে আমি দ্বিতীয় ব্যাখ্যা আর বাড়াচ্ছি না, আমি 3 নাম্বার শ্রেণী সংখ্যায় চলে গেলাম। তাহলে শ্রেণী সংখ্যা বের করতে হলে পরিসর নির্ণয় করতে হবে। পরিসর আমরা তো প্রথমে 1 নাম্বার ব্যাখ্যায় পেয়েছি পরিসর, এবং পরবর্তীতে শ্রেণী ব্যাপ্তি। তাহলে পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি যেটা পাবো আমি, সেটাই হচ্ছে শ্রেণী সংখ্যা। এই শ্রেণী সংখ্যাটা কি? শ্রেণী সংখ্যাটা হলো একটা লেখচিত্র বা আয়তলেখ অঙ্কন করতে বা একটা সারণী তৈরি করতে কতগুলো ঘরের প্রয়োজন হবে। আমরা যে ঘরগুলা টেনে টেনে তৈরি করি, সেই ঘর তৈরি করতে কতগুলো ঘর তৈরি করতে হবে সেটা বের করার জন্য এই শ্রেণী সংখ্যা। আমি যদি এটাকে শর্ট ফর্মে বলি তাহলে এটাকে বলা যায় ঘর সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যায় রূপান্তরিত করতে হবে। দেখো লাল কালারে লেখা আছে পূর্ণ সংখ্যায় রূপান্তরিত। তাহলে আমি যদি দুইটা পরিসর এবং শ্রেণীব্যাপ্তি ভাগ করে 6.5 পাই, তাহলে সমান সমান কত লিখব? 7। এটা তোমাদের আগে থেকেই জানা আছে, তাই আমি আর কিছু বলছি না। ট্যালি চিহ্নের সাহায্যে গণসংখ্যা নির্ণয়। উপাত্ত সমূহ নিম্নে দেওয়া হলো। ট্যালি তৈরি করতে হলে আমাকে প্রথম কাজ হবে আমাদের উপাত্ত। তাহলে আমি উপাত্ত নিলাম। এখানে দেখো কিছু উপাত্ত আমি তুলে দিয়েছি। উপাত্তটা আমি সাজিয়ে রেখেছি, এলোমেলো থাকবে তোমাদের পরীক্ষার খাতায়, এভাবে সাজিয়ে থাকবে না। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি একটা লাইন বা একটা ধাপ আমি আগিয়ে রেখেছি, সেটা হলো সাজিয়ে লিখেছি। দেখো শ্রেণীব্যাপ্তি তৈরি করার যে পথ, সেখান থেকে আমি একটা ব্যবধান বেছে নিয়েছি। এখানে অনেক কিছুই ছিল যেটা আমি একটু উজ্জ্ব করে জাস্ট ট্যালিটা এবং গণসংখ্যাটা বোঝানোর জন্য আমি এটা তুলে ধরেছি। ব্যবধান ধরা হয়েছে, দেখো তো কত, 16 থেকে 25। তাহলে ব্যবধান কত? 16 থেকে 25 মানে 10 ব্যবধান। তাহলে এই 10 ব্যবধানের মধ্যে উপরে কতগুলো সবুজ আছে দেখো। 16 থেকে 25 প্রথমে দেখো 4টা সবুজ আছে, তাহলে আমি 4টা দাগ দিব এবং নিচে 4 লিখব। তাহলে আমি প্রথমে শ্রেণী ব্যাপ্তি লিখলাম। শ্রেণী ব্যাপ্তির কারণে আমি ট্যালি পেলাম। ট্যালিটা আসলে কি? আমার উপাত্তে কয়টি সংখ্যা আছে তার দাগ দিয়ে আমি এটাকে চিহ্নিত করলাম এবং নিচে ওটাকে গাণিতিক রূপ আকারে সংখ্যা দিয়ে লিখলাম। আশা করি বুঝতে পারছো। এখানে দেখো 5-এর যদি অধিক হয় তাহলে কি করতে হয়, ভালো করে মিলিয়ে নাও। যদি 26 থেকে 35-এ 2টা হয়, তাহলে 36 থেকে 45-এ টোটাল 8টা, এবং 46 থেকে 55-তে 5টা, এবং 56 থেকে 65-তে 4টা। আশা করি বুঝতে পারছো। এগুলো তোমাদের জানাই আছে, আমি বিষয়টা তোমাদের মাথায় দিলাম। অনেক দিন পড়াশোনা নাই, যদি ভুলে যাও তাই এটাকে আমি পুনরায় তোমাদের মাথায় রিপিট করলাম। আশা করছি এই এতটুকু অংশে তোমাদের কোনো প্রবলেম থাকার কথা না। আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি বা করব, সেটা খুবই গুরুত্বপূর্ণ, লেখচিত্র। এই লেখচিত্র সম্পর্কে বলতে হলে তোমাদের বইয়ে আমি যদি বলি তো 2টা লেখচিত্র আছে। কি রকম দেখো, অলরেডি একটা স্ক্রিনে ভেসে উঠেছে, যার নাম হলো আয়তলেখ। কি নাম? আয়তলেখ। তাহলে আরো একটা কি? পাইচিত্র বা বৃত্তলেখ। মানে পাইচিত্রকে আমরা আরো একটা নাম দিয়ে লিখতে পারি, সেটা হলো বৃত্তলেখ। তাহলে একটু বোঝা যাক যে বিষয়টা কি। আমরা আয়তলেখ সম্পর্কে জানবো না এখন, কারণ এটা আমি খুব সুন্দর করে তোমাদেরকে বুঝিয়েছি, দেখিয়েছি, হাতে কলমে প্র্যাকটিসও করিয়েছি। শুধু পাইচিত্রটা তোমাদের করানোর মতো সময় হয়ে ওঠেনি, যে কারণে পাইচিত্রটা করানো হয়নি। তো আশা করি আজকের পর তোমাদের পাইচিত্রের উপরে কোনো প্রবলেম থাকবে বলে আমি মনে করি না। এখন বিষয়টা তোমরা বোঝার চেষ্টা করো এবং খুব শান্তভাবে মনোযোগ সহকারে আমার কথাগুলোকে শোনো এবং ভিডিওতে একটু একটু করে দেখো যে আমি কি বলছি আর কি বোঝাচ্ছি।
আশা করি বুঝতে পারবা। তাহলে প্রশ্নটা আগে দেখে নিই। বলছে যে একটা দুর্ঘটনা হয়েছে, দুর্ঘটনায় মারা গেছে কিছু মানুষ। দুর্ঘটনায় মৃত 450 জনের মধ্যে কতজন নারী, কতজন পুরুষ ও কতজন শিশু? ভালো করে দেখো। তাহলে দুর্ঘটনায় মারা গেছে কয়জন? 450 জন, যার মধ্যে নারী আছে, পুরুষ আছে ও শিশু আছে। বলছে এই যে টোটাল বিষয়টা আমাকে পাইচিত্র দিয়ে দেখানো হয়েছে, তাহলে আমাকে পাইচিত্রের মাধ্যমেই অঙ্কটা করতে হবে। পরের অংশ দেখি কি বলে। বলছে নারীর জন্য নির্দেশিত কোণ। দেখো উপরে 3টা আছে, নারী আছে, পুরুষ আছে, শিশু আছে। তাহলে শুধুমাত্র কার জন্য দেওয়া হয়েছে নির্দেশিত কোণ? রাইট, নারীর জন্য। তাহলে নারীর জন্য নির্দেশিত কোণ কত ডিগ্রি? 80 ডিগ্রি। 80 ডিগ্রি কোণ। তাহলে আমাকে প্রথমত জানতে হবে যে যেহেতু কোণ বলে উল্লেখ করছে, তাহলে আমাকে আগে পাইচিত্র বলেছে। পাইচিত্র মানে আমি কিছুক্ষণ আগে বলেছি বৃত্ত লেখো। পাইচিত্রের অপর নাম যদি বলতে হয় তাহলে আমি এটাকে বলবো বৃত্ত লেখো। তাহলে আমাকে প্রথম কাজ হলো একটা বৃত্ত দেখতে হবে। তো যা হোক, অঙ্কটা শেষে উত্তর চেয়েছে কি, নারীর সংখ্যা কত। দেখো নারীর কোণ দেওয়া আছে, আবার বলছে নারীর সংখ্যা কত। তাহলে এটা বের করতে হলে আমাকে প্রথমত জানতে হবে একটা বৃত্ত সম্পর্কে। তাহলে আমরা সমাধানে যাই। সমাধানে আমি যদি প্রথম প্রশ্ন করি, একটি বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ থাকে? একটি বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ থাকে? এটা সবার জানা, তোমাদেরও আশা করি জানা আছে। আর যদি ভুলে যাও তাহলে আমি বলে দিচ্ছি 360 ডিগ্রি। 360 ডিগ্রি। দেখো তাহলে আমি প্রথম প্রশ্ন বুঝতে পারলাম যে একটা বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি থাকে? 360 ডিগ্রি। তাহলে আমার এবার প্রয়োজন কি? একটা বৃত্ত। এই দেখো তোমার স্ক্রিনের সামনে একটা বৃত্ত এসছে। এই বৃত্তটা আমরা কার মাধ্যম দিয়ে করব? পাইচিত্রর মাধ্যম দিয়ে। তাহলে এই টোটাল বৃত্তটা কত ডিগ্রি আমি বললাম? গুড, 360 ডিগ্রি। এখন বলো এই 360 ডিগ্রি যে এরিয়া আছে, এই এরিয়াটার ভেতরে কতজন লোক রাখা হয়েছে? 450 জন। ভালো করে খেয়াল করো, কারণ মৃত ব্যক্তিদের এক জায়গাতে রাখা হয়েছে যেটার এরিয়া ছিল বা ওর এলাকাটা ছিল এত বড় যেটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে ঘিরে রেখেছে। আর এর মধ্যে কতজনকে রাখা হয়েছে? 450 জনকে। তাহলে 360 ডিগ্রি অঞ্চলের ভেতরে আছে 450 জন নারী, পুরুষ এবং শিশু। এখন আমাকে বলেছে যে নারীর জন্য নির্দেশিত স্থান কত বা নারীর সংখ্যা কত। আমাকে তাহলে আগে ওই যে 80 ডিগ্রি বলেছে, তাহলে এই বৃত্তের মধ্যে আমাকে 80 ডিগ্রি কোণটা উল্লেখ করতে হবে। এখন তাহলে কি করা যায় দেখো, আগে প্রথমে এই দাগটা দিব, তারপর এই দাগটা দেব লাল দাগটা, এবং এভাবে একটা কোণ অঙ্কন করব। আশা করি আঁকতে পারবা। দিয়ে এই কোণটার একটা নাম দেব। কত ডিগ্রি? বইয়ে দেওয়াই আছে, সেটা হলো 80 ডিগ্রি। তাহলে দেখো এই যে ছোট্ট করে যে কোণটা তৈরি করা হয়েছে, এই কোণটাই হলো নারীর জায়গা। এই এতটুকুর মধ্যেই নারীদের রাখা হয়েছে। এখন সংখ্যা তো আমার জানা নাই। সংখ্যা জানা আছে? সংখ্যাটা আমার জানা নাই, কিন্তু এটা জানা আছে যে টোটাল বৃত্তে কতজন মানুষজন থাকে। মানে 360 ডিগ্রি যে একটা বৃত্ত, এই বৃত্তে টোটাল কতজন আছে সেটা হলো 450 জন। তাহলে এটা আমি লিখিত আকারে যদি লিখি তাহলে কেমন হয়? কারণ বলতেই পারি আমি, সুতরাং 360 ডিগ্রি এর জন্য 450 জন। তাহলে টোটাল বৃত্তের জন্য আমি আগে ধরে নিব কতজন? 450 জন। তাহলে আমি যদি বলি 1 ডিগ্রির জন্য কতজন? কম হবে না বেশি হবে? অবশ্যই কম হবে। তাহলে কত হয়? তাহলে দেখো আমি একটু কালার কম্বাইন করে লিখেছি, তোমাদের চোখে দেখতে সুবিধা হবে, মনোযোগ আকর্ষণ করবে বলে। 450 ভাগ 360 ডিগ্রি, এতজন। এখন আমার উত্তরে কিন্তু এটা চাইনি, একজনকে চেয়েছে, 1 ডিগ্রির উত্তর চেয়েছে। কোনটা বলেছে? 80 ডিগ্রি কোণ নির্দেশিত স্থানে কতজন। তাহলে আমি পরের লাইনে এটা বলতে পারি তো যে 80 ডিগ্রির জন্য
450 গুণিত 80 ভাগ 360 জন। এখানে তুমি ডিগ্রির ব্যবহারটা নাও করতে পারো, সরাসরি অঙ্ক করলেও হবে, তবে ডিগ্রি চিহ্নটা দিলেও ভালো, না দিলেও চলবে। তাহলে এই যে একটা অঙ্ক তোমার সামনে এসে দাঁড়ালো, 0 0 কাটো, অথবা 9 দিয়ে কাটলেও কেটে যাবে সুন্দর, 5 9 45 এবং 4 9 36, 4 দুগুণি 8 দিয়ে দেখবা টোটাল হিসাব করে সুন্দর করে 100 জন হচ্ছে। আশা করি এই কাটাকাটিটা তোমরা সুন্দর করে করতে পারবা। তাহলে যে কোনো পাইচিত্র যখন তুমি করবা, তাহলে পাইচিত্র করার সময় তোমাকে চিন্তা করতে হবে টোটাল বৃত্তটা কত ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে এখানে একটা কোণ দেওয়া ছিল, তাই আমি অঙ্কটা একবার করলাম। যদি আরও 3টা কোণ দেওয়া থাকতো, তাহলে এই অংশটা সুতরাং বলে যে নিচের অংশটা আমি করেছি, এই সুতরাং বলে নিচের অংশটাকে আমি আরও 3বার করতে পারবো না? অবশ্যই পারবো। আমি আরও একবার বলছি, 80 ডিগ্রি একটা কোণ দেওয়া আছে, যদি তার পাশে 60 ডিগ্রি দেওয়া থাকতো, তার পাশে 45 ডিগ্রি দেওয়া থাকতো, তাহলে টোটাল কয়টা কোণ হতো? 3টা। তাহলে এই যে অঙ্কটা আমি করলাম, এই অঙ্কটাকে আমি 3বার করতে পারবো না? অবশ্যই পারবো। তারপরও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে অবশ্যই জানাবে। আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে তোমাদের এই সমস্যাটা সমাধান করে দিতে। দেখো, তোমাদের জন্য সৃজনশীল একটা অংশ রেখেছি, যে সৃজনশীল অংশটার জন্য আমি এই অঙ্কটা তুলে দিয়েছি। এটা তোমাদের হোমওয়ার্ক বলো বা সিডাব্লিউ বলো, যেটাই বলো না কেন, এই অঙ্কটা সুন্দর করে তোমরা খাতায় তুলবা। আমি দেখতে চাই যে কে কে ভিডিওটা ফলো করছো আর কে কে করছো না। যেহেতু তোমরা জেএসসি পরীক্ষার্থী এবং তোমাদের একটা বড় স্বপ্ন আছে যে ভালো রেজাল্ট করবা, ভালোভাবে পড়াশোনা করে একটা ভালো রেজাল্ট করাটা মুখ্য বিষয়। দেশের পরিস্থিতি যাই হোক না কেন, বছর শেষে যখন কেউ জিজ্ঞাসা করবে রেজাল্টের কী অবস্থা, যখন শুনবে যে খুব খারাপ, তখন বলবে সারাদিন তো বসেই ছিলি, সারাদিন বসেই ছিলা, তারপর এই করেছো ওই করেছো, কোনো কাজ ছিল না, পড়াশোনা করতে পারোনি, তখন ঘুরিয়ে কিন্তু তোমাকেই কথা শুনতে হবে। অতএব সেই প্রেক্ষাপটে যদি আমি বলি যে পড়াশোনার অজুহাত না দিয়ে নিজে পড়ো, নিজের দায়িত্ব নিজে নাও, দেখবা অনেক সুন্দরভাবে তোমার পড়া তুমি আদায় করতে পারবা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আজকের মতো এ পর্যন্তই। ঘরে থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ।